আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, রেমালের তাণ্ডবে তছনছ বাংলা। রেমালের তাণ্ডবে বিপর্যস্ত ঝড়খালির ত্রিদিবনগর ব্লক। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ, ফুসছে নদী, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা এবং ঝড়খালির ত্রিদিবনগর ব্লক, সেই ব্লকে কিন্তু আমাদের প্রতিনিধি সৈকত সেখানে রয়েছে। সৈকত কিন্তু এই মুহূর্তে সেখানের পরিস্থিতি তুলে ধরবে আমাদের সামনে। সৈকত, তুমি সেখানে টানা রয়েছো, এই মুহূর্তের একদম লেটেস্ট পরিস্থিতি বা ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো সৈকত। দেখো, ঝড়খালির এই যে ত্রিদিবনগর এলাকা বা বলা ভালো এই যে রেমালের তাণ্ডবে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়খালির ত্রিদিবনগর এলাকা। আমি স্থানীয় লোকজন কয়েকজন আছে, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনারাও একটু যদি দাঁড়ান, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমাদের বিধ্বংসী অবস্থায় আছি। বর্তমানে গ্যাস পাওয়া যাচ্ছে না, আমাদের মা বোনেরা রান্নাবান্না করে কেউ খেতে পাচ্ছে না। বিধ্বংসী অবস্থা দেখুন, পুরো জল। বিদ্যুৎ আছে? না, বিদ্যুৎ তো নেই। মারাত্মক অবস্থা, মানুষ খুব ক্ষয়ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের বাড়িঘর, যাদের টিনের বাড়ি, যাদের অ্যাসবেস্টারের বাড়ি, সবই ভাঙচুর হয়ে গেছে। আর আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। টিনের বাড়ি কেন আছে এখানে, পাকা বাড়ি নেই? না, পাকা বাড়ি তো সবাই পায়নি তো। কেন? না, সেই কেনের উত্তরটা একটা রাজনৈতিক প্রশ্ন, এখানে আমি কোনো কমিটমেন্ট করতে পারবো না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসেন? এসছে কিন্তু আমরা সবাই পাইনি, ঠিক আছে? এটা রাজনৈতিক প্রশ্ন, এটা কোনো নো কমেন্টস। মানে রাজনৈতিক আমরা ওরা আর একটা ব্যাপার আছে। হ্যাঁ, স্বাভাবিক থাকেই এটা। রাজনৈতিক আমরা ওরার ব্যাপার আছে, ওটা তো আছে। তারপরে এখানে আমাদের তো 90% লোক গরিব মানুষ না, এবার সবাই খেটে করে খায় না, নদী খাল করে খায়। এবার সবাই তো পাকা বাড়ি করতে পারে না, সবাই টিনের বাড়ি আছে, কারোর অ্যালবেস্টার আছে, কারোর পাকা বাড়ি আছে, এরমই আছে না। আর সবাই খেটে করে খায়, সবাই তো বড় লোক না এখানে। যারা বড় লোক নয়, যারা গরিব লোক, তাদের জন্যই বলতে গেলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন্দ্রের আবাস যোজনার এই প্রকল্প। অর্থাৎ অ্যাকচুয়াল যারা গরিব মানুষ, তারা প্রকল্পের সেই সুবিধা পাচ্ছেন। সবাই পাচ্ছে, এবার কি সবাই এখনো এসে পায়নি, সবাই পেয়ে যাবে, এটাই সবাই পেয়ে যাবে। আপনাদের এলাকার যে মাটির বাঁধ, মানে এই ঝড়খালি ত্রিদিবনগর এলাকায় এই চত্বরের একটা বড় অংশ মাটির বাঁধ এখনো পর্যন্ত। সেই 2009 তো আয়লা হয়েছিল, 2024 প্রায় 20 বছর হতে চললো, বা 10 বছরের বেশি সময়, এখনো পর্যন্ত এটা কংক্রিটের? না, এটা হয়নি। কিছু প্রসিডিওর মানে করেছিল, বর্তমান যারা আছে আমাদের নেতৃত্ব করেছিল, কিন্তু তারপরে শুনুন তো, সব তো ধাপে ধাপে হয়। আপনি মিডিয়ার লোক আছেন, আপনি সবই জানেন। তো আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের গতকাল রাত থেকে বহু মানুষের খাওয়া হয়নি। আমরা ঝড়খালি লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে আমরা বেশ কিছু মানুষকে, পাগলদেরকে, আমরা নিজেরাও না খেয়ে আছি। গতকাল রাত থেকে আমরা খিচুড়ি রান্না করে সবাইকে, বহু মানুষকে আমরা খাইয়েছি। সরকারি কোনো ত্রাণ বা ত্রাণের না, এ পর্যন্ত আমরা পাইনি। আশ্বাস আমার নিজের নেতৃত্ব আছে, আমাদের বিধানচন্দ্র বাইন কিংবা দিলীপ মণ্ডল, ওনারা আশ্বাস দিয়েছেন, নিশ্চয়ই ওনারা করবেন, এটা আমরা আশা রাখি। মাননীয় বিধানচন্দ্র বাইন, দিলীপ মণ্ডলের কাছে এটা আমরা আশা রাখি। এখনো পর্যন্ত এসে না, এখন আসেনি, কিন্তু গতকাল রাত থেকে টোটাল সমস্ত জায়গাগুলো জেনারেটরের ব্যবস্থা, বৈদ্যুতিন ব্যবস্থা, বিকল্প যে ব্যবস্থাগুলো ওনারা করেছে, এটা অস্বীকার করা যাবে না। স্বাস্থ্যের যে ব্যাপারটা, মেডিকেল টিম, সেগুলো ওনারা পাঠিয়েছেন। আমাদের অঞ্চল সভাপতি বিধানবাবু আর আমাদের দিলীপবাবু উপপ্রধান করেছেন, কিন্তু তারপরেও সব কিছু তো রিকভার করতে পারেন না ওনারা। আপনার কাছে আসবো দাদা, মাটির বাঁধ যে এলাকাগুলোতে রয়েছে, এই যে এলাকায়, এই এলাকার একেবারে নদী লাগোয়া এলাকায় মাটির বাঁধ রয়েছে, কতটা বিপজ্জনক এখনো পর্যন্ত? সেটা রাত্রে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই বেরিয়ে আমাদের রাস্তাঘাটে যে গাছগুলো ভেঙে পড়েছিল সব আমরা পরিষ্কার করে রেখেছি। দেন আমরা গেছিলাম নদী বাঁধে, সেখানে একটা জলের চাপ ছিল, সেই জলের কত পর্যন্ত চাপ থাকতে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে ভাটা হয়ে যায়, সেই তুলনায় চাপটা সেই পরিমাণ আসেনি। এবার আপনি এসছেন, মূলত আপনিও তো আসেননি এর আগে, আজকের ঝড় বলে আপনি এসছেন, এর আগে আসেননি যে ঘর আসেনি কেন, এইসব নিয়ে রাজনৈতিক প্রশ্ন করাটা ঠিক হচ্ছে। এই যে মাটির বাঁধ, এই যে বিভিন্ন সময় এই এলাকাতেও বলতে গেলে দুর্যোগ প্রবণ এলাকা, বিভিন্ন সময় ঝড় আসে, মাটির বাঁধ যে এখনো পর্যন্ত কংক্রিট হয়নি, বিপদ কতটা আপনাদের ভয় লাগে? বিপদটা মানে সেই বিপদের সামনে আপনি যেদিন হবেন সেদিনই বুঝতে পারবেন, আপনাকে বলে বোঝানো যাবে। আপনারা মানে ভুক্তভোগী? একদম যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে, যার জন্য আমাদের স্কুল আছে, যে ঘরবাড়িগুলো 2তলা 3তলা আছে, তাদের ওখানে এনে তাদেরকে রাখা,
যাদের পরিবার ডুবে যেতে পারে সেই সব একদমই পরিবারগুলোকে সৈকত, কাছে নিয়ে এসে বোঝাই রাখা। যাচ্ছে যে আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রত্যেকবারই একটা করে প্রাকৃতিক দুর্যোগ আর তারপরে প্রশ্ন উঠতে থাকে যে স্থায়ী বাঁধ কেন তৈরি হয় না। আর ঠিক এই যে পরিস্থিতি রেমাল যখন আছড়ে পড়েছিল সেই সময় ঝড়খালির বাঁধের অবস্থা ঠিক কেমন হয়েছিল আমাদের প্রতিনিধি সৈকত সেই ছবি তুলে ধরেছিল, দেখুন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিদ্যা নদী বা বিদ্যাধরী নদীর একদম যে জেটিঘাট, সেই জেটিঘাট ঝড়খালি গ্রাম থেকে বিদ্যাধরী নদীর যে জেটিঘাট সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বিদ্যাধরী নদী কিন্তু এখন ভরা জোয়ার চলছে, একেবারে নদী ফুঁসে উঠছে। যেদিকে তাকানো যায় নদীর যে ঢেউ, সেই ঢেউগুলি আছড়ে পড়ছে পাড়ে। এবং এই যে বিদ্যাধরী নদীর যে বাঁধ, এই যে ভরা জোয়ার চলছে, সেই ভরা জোয়ারের কথাই কিন্তু কিছুক্ষণ আগে একজন বাসিন্দা আশঙ্কিত হয়ে বলেছিলেন এই ভরা জোয়ার যদি চলে তাহলে এই বাঁধের এই যে বাঁধ চলছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায় দেখাচ্ছে বিদ্যাধরী নদী কার্যত ফুঁসছে এবং এই বাঁধ ভরা জোয়ার যদি চলে বাঁধের বিভিন্ন জায়গা হয়তো বিপর্যস্ত হয়ে যেতে পারে। দুটি বোট যারা পাড়ে বেঁধে রেখেছিলেন তার মধ্যে বেশ কয়েকটি নৌকো ডুবে গেছে। আপনি বলছিলেন যে কয়েকটা বোট ডুবে গেছে। হ্যাঁ, কটা বোট ডুবে? 3টে বোট ডুবে গেছে। এখন একটা ডুবে আছে, তুলতে পারিনি। আর একটা আছে কালকে আছে 10-12 জন লোক এনে ওই বোটটাকে তুলেছি। আর একটা এখনো ডুবে আছে, ও পাশেও একটা ডুবে আছে এখনো। যে বোটগুলো ডুবে গেল সেগুলো কি একেবারে নষ্ট হয়ে গেল? হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। মেশিনগুলো তো আর বাঁচানো যাবে না। আমাদের গ্রামে জল ঢুকে পড়ার আশঙ্কা নেই? অবশ্যই আছে, কারণ এই পর্যন্ত আমাদের যেটা পিচিং হয়ে গেছে, এইখান থেকে যদি এইটা পিচিং হতো তা আমাদের খুব উপকার হতো, কারণ তাহলে আর জল ঢুকতে পারতো না। পিচিং হয়নি যে এলাকাটা সেটা কতটা? 4 কিলোমিটার, প্রায় 4-5 কিলোমিটার হবে। সেই 4-5 কিলোমিটারের মধ্যে কতগুলো গ্রাম আছে? প্রায় আছে আপনার আছে 10-15টা গ্রাম আছে, 15টার মতো গ্রাম আছে। ইতিমধ্যে যারা মৎস্যজীবী তারা বলছেন কয়েকটা বোট ডুবে গেছে এবং তার মধ্যে কয়েকটা রেস্কিউ করা গেছে, আরো বেশ কয়েকটা বোট ডুবে গেছে। স্থানীয় বাসিন্দাদের একটি রেস্কিউ টিম ঘুরে বেড়াচ্ছে। এখানে আছে, তারা সবার চেষ্টায় কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে পরিস্থিতিটা। আর এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মাটির বাড়ি যেগুলো রয়েছে বা এলাকায় বয়স্ক মানুষ, বাচ্চা, শিশু যারা রয়েছে তাদেরকে বিকল্প আমরা সব বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে গেছি। একটা ফ্ল্যাট সেন্টার আছে, সরকারি যে স্কুলগুলো আছে বা শক্তপোক্ত যে সরকারি বিল্ডিংগুলো আছে সেগুলো আমরা সব ওপেন করে বয়স্ক এবং বাচ্চাদের আগে সেখানে আমরা কালকে দুপুরের আগে সরিয়ে নিয়ে গেছি। আজকে 2024, এখন এই রেমাল চলছে। সেই 2009-এর আয়লার সময় থেকে এই এলাকা, বিস্তীর্ণ এলাকা বাঁধের সমস্যা ছিল, জল ঢুকে গিয়েছিল। আয়লা এসেছে, আমফান এসেছে, ইয়াস এসেছে, রেমাল এসেছে। বাঁধটা এখনো পর্যন্ত ঠিকঠাক সম্পূর্ণভাবে মেরামত হচ্ছে না কেন? সব থেকে বড় জিনিস হচ্ছে এই বাঁধের যে কাজটা, আপনারা ভালো করে জানেন এই কাজটা টোটালি হয় এনার্জি মারফত। এই 3 বছর এনার্জির টাকা বন্ধ হয়ে থাকার কারণে পঞ্চায়েত থেকে খুব বিপজ্জনককালীন যে ফান্ড থাকে তাই থেকে যা মাটি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাই ছাড়া তো মাটি দেওয়া সম্ভব হচ্ছে না। আমি যে মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জেটিঘাটের আমার ডান দিকে পিচিং করা রয়েছে, অন্যদিকে এখনো পর্যন্ত যেটা পিচিং করা হয়নি সেই জায়গায় কিন্তু 10 থেকে 15টি গ্রাম রয়েছে। সেখানকার মানুষ কিন্তু আতঙ্কিত এবং এই মুহূর্তে এই বিদ্যাধরী নদী যেভাবে ফুঁসে উঠছে রীতিমতো আতঙ্কিত।